বন্ধুরা, আজকের কথা শুরু করার আগে একটা কথা পরিষ্কার করে বলা দরকার। মিডল ইস্ট যখনই নীরবতা আসে, ঠিক তখনই সবচেয়ে বড় ঝড়টা তৈরি হয়। এখন ঠিক সেই রকম একটা পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি। কারণ গত কয়েকদিনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট যেসব কথা প্রকাশ্যে বলেছেন, আর তারপর যেভাবে একের পর এক মিডল ইস্টের দেশ আমেরিকার দিকে ব্যাখ্যামূলক চিঠি, ফোন, বার্তা পাঠাতে শুরু করেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরানকে ঘিরে আবার বড় কিছু ঘটতে চলেছে। মাত্র 10 দিন আগের কথাই ধরুন। তখন এমন একটা অবস্থা তৈরি হয়েছিল যখন সবাই ধরে নিয়েছিল আমেরিকা এবার ইরানের ওপর সরাসরি হামলা করতে যাচ্ছে। সব প্রস্তুতি প্রায় শেষ, কিন্তু হঠাৎ করেই কি হয়, আমেরিকা একদম শেষ মুহূর্তে পিছিয়ে আসে। তখন অনেকেই বলেছিল আমেরিকা ভয় পেয়ে গেছে, কেউ কেউ বলেছিল চাপের মুখে পড়ে সিদ্ধান্ত বদলেছে। কিন্তু বাস্তবে কি শুধু এতটাই ছিল, নাকি প্ল্যানটা বদলানো হয়েছিল, বাতিল নয়? আজ সেই প্রশ্নেরই উত্তর ধীরে ধীরে সামনে আসছে। কারণ এবার আমেরিকার প্রেসিডেন্ট নিজেই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছেন একটা বিশাল মার্কিন যুদ্ধজাহাজের বহর, যার নেতৃত্বে রয়েছে আব্রাহাম লিঙ্কন, সেটা দ্রুত ইন্ডিয়ান ওশানের দিকে এগোচ্ছে, ইরানের দিকে। শুধু তাই নয়, বর্ষিয়ান গলফার স্ট্রিট হরমুজের আশপাশে বড় মিলিটারি এক্সারসাইজ করার কথাও জানানো হয়েছে। বন্ধুরা, এই ওয়ার এক্সারসাইজ শব্দটা খুব সাধারণ মনে হলেও এর মানে কিন্তু ভীষণ সিরিয়াস। এটা শুধু ট্রেনিং নয়, এটা আসলে একটা বৃহৎ যুদ্ধের আগে শেষ মহড়া। এখন একটু পিছনে যাই। 10 দিন আগে যখন আমেরিকা ইরানের ওপর হামলা করতে যাচ্ছিল, তখন কি হয়েছিল? সেই সময় মিডল ইস্টের একের পর এক দেশ, সৌদি আরব, ইউএই, কাতার, সবাই প্রায় একসঙ্গে আমেরিকার কাছে গিয়ে বলেছিল, দয়া করে আমাদের জমি ব্যবহার করে ইরানে হামলা করবেন না। কেন? কারণ ইরান তখন পরিষ্কারভাবে বলে দিয়েছিল, আমাদের ওপর হামলা হলে আমরা সরাসরি আমেরিকার ঘাঁটি নয়, বরং যারা আমেরিকাকে জায়গা দিয়েছে তাদেরকেই আগে টার্গেট করব। এই কথা শুনে ওই দেশগুলো ভয় পেয়ে যায়। তারা জানে ইরানের মিসাইল যদি নামতে শুরু করে তাহলে ক্ষতি সামলানো কঠিন হবে। তখনই আমেরিকা রাতারাতি নিজের প্ল্যান বদলায়, কিন্তু হামলা বাতিল করে না, শুধু গ্রাউন্ড বেসের ওপর নির্ভর না করার সিদ্ধান্ত নেয়। মানে সহজ করে বললে, এবার আর কাউকে দরকার নেই, না সৌদি আরব, না ইউএই, না কাতার। এবার আমেরিকার নিজের ভাসমান এয়ারবেস মানে এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েই কাজ চালাবে। এই কথার ইঙ্গিত কিন্তু প্রেসিডেন্ট নিজেই দিয়েছেন। আর এখানেই আসছে 15 জানুয়ারির প্রসঙ্গ। ওই সময় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমেরিকা বড় আঘাত করতে যাচ্ছে, কিন্তু পরদিনই ট্রাম্প হঠাৎ বলে বসেন ইরান নাকি তার কথায় 800 জনের ফাঁসি বন্ধ করেছে, তাই তিনি হামলা করবে না। তখন অনেকেই বিশ্বাস করেছিল এই গল্পটা, কিন্তু এখন পরিষ্কার ওটা ছিল একটা এক্সকিউজ। আসল কারণ ছিল মিডল ইস্টের দেশগুলোর ভয় আর চাপ। ইসরায়েলের ভূমিকা এখানেও গুরুত্বপূর্ণ। নেতানিয়াহু নিজে আগে ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে গিয়েছেন। তিনি জানেন ইরান রিক্যালিব্রেট করলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই ইসরায়েলও আমেরিকাকে সতর্ক করেছিল, আপনি আর আমরা হয়তো বেঁচে যাব, কিন্তু আশেপাশের দেশগুলো ধ্বংস হয়ে যাবে, তাতে আপনার রাজনৈতিক ক্ষতি হবে, ভোট ব্যাংকে প্রভাব পড়বে। এই সব হিসেব কষেই আমেরিকা তখন পিছিয়ে ছিল। কিন্তু বন্ধুরা, পিছিয়ে যাওয়া মানে থেমে যাওয়া নয়। এবার একটু ভেনেজুয়েলার উদাহরণটা মনে করুন। মাদুরোকে ধরার প্ল্যান আমেরিকা একদিনে করেনি, ধীরে ধীরে 4 দিক থেকে ঘিরেছিল। আগে স্যাংশন, তারপর জাহাজ আটকানো, তারপর এয়ার স্পেস বন্ধ, শেষে চাপ এমন জায়গায় নিয়ে যাওয়া যে ভুল করলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। ইরানের ক্ষেত্রেও ঠিক একই প্যাটার্ন দেখা যাচ্ছে। ইরান তেল বিক্রি করে স্ট্রিট হরমুজ দিয়ে। এখন যদি সেখানে মার্কিন যুদ্ধজাহাজ বসে যায়, এক এক করে সব ট্যাঙ্কার চেক করতে শুরু করে, তাহলে ইরানের শ্যাডো ফিট আর কাজ করবে না। তেল বিক্রি বন্ধ মানে ইরানের অর্থনীতি ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হবে। আর তখন কি হবে? চাপে পড়ে ইরান কিছু একটা করবে, হয় কোনো জাহাজ আটকাবে, না হয় কোনো মার্কিন স্থাপনায় আঘাত করবে। আর সেই একটা ঘটনাকেই আমেরিকা ব্যবহার করবে জাস্টিফিকেশন হিসেবে। আমরা আক্রমণ করিনি, আমরা শুধু রেসপন্স করেছি। ইরাকের সময় যেমন WMD ডিস্ট্র্যাকশন বলা হয়েছিল, এবার বলা হবে নিউক্লিয়ার থ্রেট। এই পুরো প্ল্যানটা যে বাস্তব তার প্রমাণও সামনে আসছে। ইরান ইতিমধ্যেই সৌদি আরব, ইউএই, কাতার সবার সঙ্গে যোগাযোগ করেছে। সৌদি তো প্রকাশ্যেই বলছে তাদের জমি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। ভাবুন একবার, ইরান আর সৌদি, যারা একে অপরের কট্টর শত্রু, তারাও আজ এক টেবিলে বসতে বাধ্য হয়েছে। এর মানে পরিস্থিতি কতটা সিরিয়াস সেটা আলাদা করে বলার দরকার নেই। আর একটা জায়গার কথা না বললেই নয়, ডিয়েগো গার্সিয়া। কিছুদিন আগে ট্রাম্প ব্রিটেনকে নিয়ে এই জায়গা নিয়ে রাগারাগি করেছিলেন। তখনই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আফগানিস্তানে হামলার সময় ডিয়েগো গার্সিয়া থেকেই ফাইটার জেট উড়েছিল। আজ ইরানও সেই একই রেঞ্জের মধ্যে পড়ে। সব মিলিয়ে বন্ধুরা, ছবিটা পরিষ্কার। আমেরিকা প্রশ্ন করছে না আমরা করব কিনা, প্রশ্ন একটাই, কখন আর কোন অজুহাতে। এই মুহূর্তে পুরো মিডল ইস্ট নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর ইরান জানে একটা ভুল পদক্ষেপ মানে আগুন জ্বলে যাবে পুরো অঞ্চলে। এখন প্রশ্নটা খুব সোজা, তাহলে কি এখান থেকেই আমেরিকা তার ফাইটার জেটগুলো উড়াতে যাচ্ছে? হ্যাঁ, ঠিক সেদিকেই ঘটনাগুলো এগোচ্ছে। এবার একটু পিছনে যাই।
অনেকের মাথায় একটা প্রশ্ন ছিল, ট্রাম্প হঠাৎ এতদিন চুপ ছিলেন কেন, আবার হঠাৎ করে কেন সামনে এলেন? মাঝে এই 10-12 দিনে আসলে কি ঘটল? দেখুন, এই সময়ের মধ্যে বাইরে থেকে মনে হচ্ছিল পরিস্থিতি একটু শান্ত, কিন্তু ভেতরে ভেতরে পরিস্থিতি একদম উল্টো ছিল। গত প্রায় 20 দিন ধরে ইরানের ভেতরে ইন্টারনেট কার্যত বন্ধ। পুরো দেশটা যেন একটা বিশাল জেলখানায় পরিণত হয়েছে। 8 আর 9 জানুয়ারির রাতে ইরানে যা হয়েছে সেটা শুধু দমন বলা যাবে না, ওটা ছিল সরাসরি গণহত্যা। প্রোটেস্ট করছিল সাধারণ মানুষ, আর তাদের ওপর সরাসরি গুলি চালানো হয়েছে। সংখ্যাটা এত ভয়ঙ্কর যে ইতিহাসে 2 দিনের মধ্যে এত মানুষ মারা গেছে এমন ডেট খুঁজে পাওয়াই মুশকিল। ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাইরে খবর আসছে না, কিন্তু যেটুকু তথ্য স্যাটেলাইট ফোন, স্টারলিংক বা সীমিত লিংক দিয়ে বেরিয়ে আসছে, সেই ভিডিও আর ছবিগুলো দেখলে গা শিউরে ওঠে। আজও সেখানে গুলির শব্দ শোনা যাচ্ছে। 20 দিন ধরে ইরান থেকে প্রায় কোনো স্বাধীন খবর আসছে না। সরকার নিজের লোকজনের পাশাপাশি ইরাকের মিলিশিয়া, ভাড়াটে গ্যাং সব নামিয়ে দিয়েছে প্রোটেস্টার দমন করতে। এখন 27 জানুয়ারির একটা রিপোর্ট সামনে আসে। কিছু অ্যাক্টিভিস্ট বলছেন 6159 জন মারা গেছে, কিন্তু এরপর ইরান ইন্টারন্যাশনালের এক্সক্লুসিভ রিপোর্ট হয়, যেখানে বলা হয় প্রায় 36,500 জন মানুষ মারা গেছে ওই দুদিনে। সংখ্যাটা একটু ভেবে দেখুন, প্রতিদিনে প্রায় 1850 জন, প্রতি ঘন্টায় 760 জন, প্রতি মিনিটে 13 জন, মানে গড়ে প্রতি 45 সেকেন্ডে একজন মানুষকে গুলি করে মারা হয়েছে। এটা শুধু একটা দেশের অভ্যন্তরীণ দমন নয়, এটা ইতিহাসের অন্যতম বড় গণহত্যা। এই কারণেই ট্রাম্প আবার সামনে এলেন। প্লিজ হেল্প লেখা পোস্টার, মানুষের আর্তনাদ, এই সব এখন আন্তর্জাতিক মহলে পৌঁছতে শুরু করেছে। তাহলে প্রশ্ন, ট্রাম্প কি আগে ভয় পেয়েছিলেন? সত্যি কথা বলতে গেলে না, ওটা ছিল চাপের রাজনীতি। মিডল ইস্টের বড় বড় দেশগুলো তখন আমেরিকার ওপর চাপ দিয়েছিল, কারণ তারা চায় না ইরানের রাগ তাদের ওপর পড়ুক। ওরা $1 ট্রিলিয়ন দিয়ে আমেরিকাকে পাশে রাখতে চায়, তাই ট্রাম্প তখন সাময়িকভাবে পিছিয়েছিলেন। এই কথা আগেই বলা হয়েছিল। ট্রাম্প শেষ পর্যন্ত নিজের মতোই সিদ্ধান্ত নেন। আর একটা বিষয়, সাউথ চায়না সি থেকে আমেরিকার যুদ্ধজাহাজগুলো রওনা হয়েছিল অনেক আগে। এই ধরনের বিশাল কেরিয়ার গ্রুপ ঘন্টায় খুব বেশি স্পিডে যেতে পারে না, তাই 1000 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগে। এখন সেই বহর এসে পৌঁছচ্ছে। ইউএস কেরিয়ার স্ট্রাইক গ্রুপ এখন মিডল ইস্ট রিজিয়নের নেতৃত্বে রয়েছে USS আব্রাহাম লিঙ্কন, 1988-তে তৈরি নিউক্লিয়ার পাওয়ার এয়ারক্রাফট কেরিয়ার। এর জাহাজে এমনই একটা আছে যেটা প্রায় 25-30 বছর আলাদা করে ফুয়েল ছাড়াই চলতে পারে। প্রায় 75-80 ফাইটার জেট একসাথে বহন করতে পারে। এর ডেকে ইতিমধ্যেই আছে 135 লাইটনিং, সুপার হর্নেট, রাফাল, RC হক, সব টপ লেভেলের জেট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিমান হলো E-2 হক আই। এটা আসলে আকাশের মধ্যে উড়ন্ত চোখ। এই সব মিলিয়ে আমেরিকা ঘোষণা করেছে মিডল ইস্টে মাল্টি ডে মিলিটারি এক্সারসাইজ হবে। এখন একটু ভাবুন, একটা দেশের ঠিক পাশেই দাঁড়িয়ে কয়েকদিনের যুদ্ধ মহড়া করা মানে কি? এটা সরাসরি বার্তা, আমরা প্রস্তুত। এই সময় আবার আলোচনায় আসে ডিয়াগো গার্সিয়া। ভারতের দক্ষিণে মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের মধ্যে এই দ্বীপটি আছে। ইউকে এখনও এটা ব্যবহার করছে, কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট বলেছে এটা মরিশাসের হওয়া উচিত। এই নিয়ে ট্রাম্প হঠাৎ ইউকেকে নিয়ে মন্তব্য করে বসেন। ব্রিফিংয়ের সময় যখন এই অপশন সামনে এসেছে, তখন ট্রাম্প স্বভাবসুলভ ভাষায় রেগে গেছেন আর প্রকাশ্যে সেটার কথা বলে ফেলেছেন। এটাই ছিল এক ধরনের কন্ডিশনিং। এখন আসি আর একটা গুরুত্বপূর্ণ দিকে। ইরাককে আগেই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তুরস্ক ঘোষণা করেছে ইরান সীমান্তে বাফার জোন বানাবে, মানে ইরান থেকে মানুষ পালালে তারা ঢুকবে না, সীমান্তেই আটকে রাখা হবে। সৌদি আরব বলেছে আমাদের জমি ব্যবহার করে ইরানে হামলা করতে দেব না। UAE বলেছে আমাদের আকাশ, জল, জমি কোনোটাই ব্যবহার করা যাবে না। কাতার পর্যন্ত বলেছে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস থাকা সত্ত্বেও তারা জায়গা দেবে না, কারণ সবাই জানে ইরান পাল্টা মারলে সরাসরি আমেরিকাকে নয়, এই দেশগুলোকেই আগে মারবে। এই ভয় থেকেই সবাই হাত তুলে নিয়েছে, কিন্তু আমেরিকা থামেনি। ওরা এখন সমুদ্রে দাঁড়িয়ে শ্যাডো ফ্লাইট বন্ধ করবে, আর ইরান যখন রিয়্যাক্ট করবে সেই মুহূর্তেই আসল সংঘর্ষ শুরু হয়। ইসরায়েল এখন পুরো প্রস্তুত। আগে যারা বলছিল থামো, এখন তারাই বলছে ইনফ্যাক্ট উইল বি রেসপন্স। উই ওয়ান্ট দি ইরানিয়ানস টু সি সামথিং দে হ্যাভ নেভার সিন। সব মিলিয়ে বোঝা যাচ্ছে মিডল ইস্ট আবার বড় ঝড়ের দিকে যাচ্ছে। সব ঘুঁটি সাজানো, এখন শুধু সময়ের অপেক্ষা। আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন থেকে অল করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন।
আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।